নমস্কার, বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেকদিন পর আমরা একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্স ষষ্ঠ সেমিস্টারের সিসি 13 অর্থাৎ 13 বলে যে পেপারটি রয়েছে, যেখানে মূলত কবিতা রয়েছে। আমরা 2024-এর জন্য কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ যাকে সাজেশন বলা যেতে পারে, আজকের আলোচনায় তুলে ধরব। তবে প্রথমেই বলবো যে কবিতা যেগুলো রয়েছে পাঠ্য, সবগুলোই তোমাদের অন্তত একবার করে টেক্সটগুলো পড়া দরকার, কারণ শর্ট প্রশ্ন রয়েছে। ফলে মর্মার্থটাকে জেনে রাখা এটা কিন্তু প্রয়োজন। এমন নয় যে সাজেশন মানে সেটাই এক এবং একমাত্র। তো যাই হোক, এবারে এই কবিতা নিয়ে যে চ্যাপ্টারটি রয়েছে সিসি 13 বা 13 যাই বলি, সেখানে প্রথম মডিউলে রয়েছে বীরাঙ্গনা কাব্য। বীরাঙ্গনা কাব্য থেকে এবারের জন্য সব থেকে যে প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট বলে আমরা মনে করছি, মানে যেটিকে একটি পত্র ভিত্তিক প্রশ্ন না বলে জেনারেল প্রশ্ন বলা যায়, সেটা হচ্ছে বীরাঙ্গনা কাব্যের নায়িকারা কোন অর্থে বীরাঙ্গনা। পাঠ্য যে কোনো দুটো বা তিনটে পত্র অবলম্বনে আলোচনা করো। অর্থাৎ বীরাঙ্গনা কাব্যের নায়িকাদেরকে যে বীরাঙ্গনা বলা হয়েছে, তারা কি সত্যিই বীরাঙ্গনা? তারা তো নারী, তারা তো যুদ্ধক্ষেত্রে যাচ্ছে না। তাহলে কোথায়, কোন জায়গায় তারা বীরত্ব দেখাচ্ছে? তাদের ক্ষেত্রে বীরত্বের জায়গাটা ঠিক কোথায়? অর্থাৎ ব্যক্তি স্বাধীনতার জায়গায়, নিজস্ব মত নিজের মতো করে প্রকাশ করবার ক্ষেত্রে। ফলে সেই জায়গা থেকে একটা প্রশ্ন হবে, বীরাঙ্গনা কাব্যের নায়িকারা কেন বীরাঙ্গনা? বা এটাকে একটু অন্যভাবে ভাবতে পারো, বীরাঙ্গনা কাব্যের নামকরণ মধুসূদন কেন বীরাঙ্গনা রাখলেন? সেটাও কিন্তু একই উত্তর, শুধু নামকরণ নিয়ে একটু ভূমিকা তোমাকে করতে হবে। তাহলে এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, তা হচ্ছে নীলধ্বজের প্রতি জনা কবিতায় জনার চরিত্র। এই দুটো প্রশ্নকে আমি বলবো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এর বাইরে তোমরা দেখে রাখতে পারো দশরথের প্রতি কেকই পত্রে কেকইর ভরতের পক্ষ অবলম্বন করে স্বামীর যে অধর্মচারণ, তার বিরুদ্ধে যে কথা বলা, তার প্রেক্ষিতে কেকই চরিত্রটাকে খুব সংক্ষেপে একটু দেখে রাখতে পারো। এছাড়া তোমরা বড় প্রশ্ন হিসেবেই একটু দেখে রাখতে পারো লক্ষণের প্রতি শূর্পণখা পত্র অবলম্বনে শূর্পণখা চরিত্র। এটাকেও কিন্তু একটু দেখে রাখো। এটা 10-এ 5-এ দুটো ক্ষেত্রেই কিন্তু ইম্পর্টেন্ট। যদিও আমরা 10-এর দুটো প্রশ্ন আলাদা বলেছি, তাও শূর্পণখা চরিত্রটাকে কিন্তু পাশে রাখবে। আর একটা প্রশ্ন এবারের জন্য দেখে রাখতে পারো, সেটা হচ্ছে দ্বারকানাথের প্রতি রুক্মিণীর চরিত্রে, সেখানে যে পত্রটা দ্বারকানাথের প্রতি রুক্মিণী, সেখানে বৈষ্ণব পদাবলীর যে ছায়া রয়েছে, এই নিয়ে একটা প্রশ্ন বিগত দিনে পড়েছে। এটাও তোমরা একটু দেখে রাখতে পারো। মোটামুটি এইগুলো কি মাথায় রাখলে এর মধ্য থেকে 10 মার্চ তোমরা পেয়ে যাচ্ছ। এরপর যদি সোনার তরী কবিতা অর্থাৎ মডিউল 2-এ আসি, এখানে তোমরা যে কোনো একটা পোর্শনকে খুব ভালো করে করতে পারো। এখন এখান থেকে একটা পোর্শন থেকে খুব অল্প অল্প বেছে নিলে কি হয়, অনেক সময় খুব একেবারে সাজেশন ভিত্তিক চললে কি হয়, একই জায়গা থেকে যেহেতু দুটো প্রশ্ন আসছে না, তাই রিস্ক ফ্যাক্টর থেকে থাকে। সেক্ষেত্রে কোনো একটা দিক তোমরা ভালো করে করো আমার মতে। তাও আমি দুটো পোর্শন থেকেই কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে পারি। যেমন সোনার তরী থেকে এবারের জন্য সব থেকে যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, তা হচ্ছে সোনার তরী কবিতার যে কাব্যের, মানে সোনার তরী কাব্যের যে প্রথম কবিতা, নাম কবিতা, যেটা আমাদের পাঠ্য সোনার তরী কবিতা। এই সোনার তরী কবিতার মধ্যে সোনার তরীর রূপকে, কৃষকের ধান কাটার রূপকে, মানব জীবন সম্পর্কিত যে শাশ্বত সত্যের কথা আছে, অর্থাৎ সোনার তরী কবিতাটি যে একটি রূপকধর্মী কবিতা, তার মর্মার্থ বিশ্লেষণ করো। এটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা পড়ে রাখো। এর পাশে এখান থেকে আমি এই প্রশ্নটাকেই মেন 10-এর প্রশ্ন বলে ধরছি। এর পাশে যা প্রশ্নই বলবো সবই প্রায় ধরে দাও 5-এর প্রশ্ন। তার মধ্যে রয়েছে নিরুদ্দেশ যাত্রা যে কবিতাটি, সেখানে যে নিরুদ্দেশ যাত্রায় কবি যে বেরিয়েছেন নৌকায় করে, সঙ্গে রয়েছেন এক সঙ্গিনী, যার পরিচয় কিছুটা ধরা যায় কিছুটা ধরা যায় না, তার স্বরূপ আলোচনা করো। আর একটা প্রশ্ন খুব ভালো করে দেখে রাখতে পারো, বসুন্ধরা কবিতায় কবির মর্ত্যপ্রীতির পরিচয়। এটা কিন্তু 5-10 যে কোনো জায়গাতেই আসতে পারে। অর্থাৎ তোমরা সোনার তরী কবিতাটাকে মেন 10-এর টার্গেট করে বাকি দুটো প্রশ্নকে তোমরা জাস্ট 5-এর জন্য পড়ে রাখো। এইভাবে দেখো, কারণ সব প্রশ্নকেই 10-এ, সব প্রশ্নকেই 5-এ, এইভাবে তো ভাবা যায় না। এরপর এখানেই অপশনাল থাকবে বিদ্রোহী, দারিদ্র, অর্থাৎ নজরুলের কবিতাগুলো। সেখান থেকে তোমরা এবারের জন্য সব থেকে বেশি গুরুত্বের সঙ্গে দেখবে যে বিদ্রোহী কবিতায় কবির যে বিদ্রোহী সত্তার প্রকাশ রয়েছে, তার স্বরূপ আলোচনা করো। অর্থাৎ এই বিদ্রোহ কার বিরুদ্ধে,
এ কি ইংরেজ শাসনের বিরুদ্ধে, নাকি মানুষের যে কোনো রকমের কুপমণ্ডূকতার বিরুদ্ধে, মূল্যবোধহীনতার বিরুদ্ধে, মানুষের আত্ম উদ্বোধনের চেতনাকে জাগিয়ে তুলবার জন্য এই বিদ্রোহ? অর্থাৎ বিদ্রোহী কবিতায় নজরুল যে বিদ্রোহী সত্তার প্রকাশ ঘটিয়েছেন তার স্বরূপ আলোচনা করো। আরেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দারিদ্র্য কবিতায় আমাদের নজরুল যে দারিদ্র্যের জয়গান গেয়েছেন, তাতে কি তাকে বলা যেতে পারে যে তিনি খুব দুঃখবাদী সেই মুকুন্দ চক্রবর্তীর মতো, নাকি তিনি দারিদ্র্যের ভালো এবং মন্দ, দারিদ্র্য তাকে খুব কাঁদিয়েছে, আবার দারিদ্র্যই তাকে শক্তি জুগিয়েছে? দারিদ্র্য অর্থাৎ অভাব নজরুলের জীবনকে কতখানি প্রভাবিত করেছে? দারিদ্র্য কবিতায় এই অভাব অনটনের যে জীবন, দারিদ্র্য, তাকে তো কবি কীভাবে কখনো বা তার খারাপ দিকটাকে, কখনো বা তার মহীয়সী একটা রূপকে তিনি তুলে ধরেছেন, তার স্বরূপটা আলোচনা করো। এছাড়া এখান থেকে অভিশাপ কবিতা যে আছে, সেখানে আমাদের নজরুলের যে প্রেমভাবনার স্বরূপ ধরা পড়েছে, এটাকেও কিন্তু 5-এর জন্য দেখে রাখতে পারো। তাহলে এইগুলো যদি মোটামুটি একটা ওপর দেখে রাখো, তাহলে এখান থেকে আর তেমন কোনো সমস্যা থাকবে না। এবার একালের যে কবিতা, এটা একটু ভজকট ব্যাপার। এখান থেকে তোমরা অনেকগুলো প্রশ্নই তোমাদেরকে করতে হয়, তোমরা কোনো একটা পার্টকে খুব ভালো করে করতে পারো। আমি দুটো পার্ট থেকেই বলছি, যেমন প্রথম পার্টটা থেকে এবারের জন্য তোমরা ভালো করে দেখে রাখতে পারো যে প্রশ্নটা, সেটা হচ্ছে অমিয় চক্রবর্তীর সঙ্গতি যে কবিতা, এই যে মেলাবেন তিনি মেলাবেন, এই মেলাবেন কে? রবীন্দ্রনাথ নাকি আমাদের বলা যেতে পারে কোনো ঈশ্বর? অর্থাৎ একটা আধ্যাত্মিক চেতনাও আছে, আবার একটা রবীন্দ্রনাথের প্রতি একটা নিষ্ঠাও আছে, কারণ রবীন্দ্রনাথই তো আমাদের যাবতীয় দ্বন্দ্ব, সেটা হিন্দু হোক, মুসলমান হোক, জাতীয়তাবাদ হোক, আন্তর্জাতিকতাবাদ হোক, ধর্ম হোক, সংস্কার হোক, রবীন্দ্রনাথের লেখা, রবীন্দ্রনাথের বাণী সবসময় আমাদের বিভেদের মধ্যে একটা মিলনের বার্তা দেয়। আবার ভগবান যিনি সৃষ্টিকর্তা, তিনিই তো পারেন ঝড়ও দিতে, আবার ঝড়ে যিনি আর্ত তাকে বাঁচাতেও। এই যে মিলনের বার্তা, তার স্বরূপটাকে আলোচনা করো। এটাকে 10-এর প্রশ্ন হিসেবেই দেখে রাখো। এছাড়া এখান থেকে তোমরা আরও একটা প্রশ্ন দেখে রাখতে পারো, সেটা হচ্ছে প্রচ্ছন্ন স্বদেশ কবিতায় কবির স্বদেশ ভাবনার স্বরূপ। আর রাত্রি কবিতার মর্মার্থটা তোমরা 5-এ দেখে রাখো। এই 3টে প্রশ্ন এখান থেকে, অর্থাৎ মডিউল 3-র যে প্রথম পোর্শনটা কবিতার, সেখান থেকে দেখে রাখো। আর দ্বিতীয় পোর্শন থেকে তোমরা দেখে রাখতে পারো আমার নাম ভারতবর্ষ কবিতায় ভারতবর্ষের স্বরূপ। এছাড়া তোমরা এখান থেকে দেখে রাখতে পারো আরও একটি বড় প্রশ্নই দেখে রাখবে, সেটা হচ্ছে যেটা রয়েছে বধূ কবিতাটা। হ্যাঁ, সুভাষ মুখোপাধ্যায়ের বধূ কবিতায় এক পল্লী নারীর, পল্লী তনয়ার, সে কেমন করে গ্রাম থেকে শহরে গিয়ে শহরের জীবনের সঙ্গে গ্রামের জীবনের পার্থক্যকে উপলব্ধি করলো। ফেলে আসা জীবনকে সে আর পাবে না, কিন্তু হেরে গেলেও তার চলবে না। রবীন্দ্রনাথের বধূর মতো জলেতে সে আত্মবিসর্জন দেবে না, বরং এই নতুন প্রতিকূল পরিস্থিতির মধ্যে তাকে লড়াই করতে হবে। এই যে নারীর পুরনো স্মৃতিকে আঁকড়ে নতুন প্রতিকূল পরিস্থিতিতে সংগ্রামের যে দৃঢ় সংকল্প মানসিকতাটা ধরা পড়েছে বধূ কবিতায়, তার স্বরূপ আলোচনা করো। অর্থাৎ সুভাষ মুখোপাধ্যায়ের বধূ কবিতার মর্মার্থটা তোমরা ভালো করে 10-এর জন্য দেখে রাখো। আর এখান থেকে 5-এ আরেকটা প্রশ্ন দেখে রাখবে, সেটা হচ্ছে বৃক্ষ কবিতার মর্মার্থ বা বক্তব্যটা। বৃক্ষের রূপকে কীভাবে জীবন সত্যের কথা আছে, সেইটাও একটু দেখে রাখতে পারো। ফলে এই মোটামুটি এবারের জন্য 10-5-এর একটা সামগ্রিক পরিসর। কিন্তু শর্ট টাইপের জন্য আবারও বলবো, এটাই এক ও একমাত্র নয়, 15 নম্বরের শর্ট প্রশ্ন থাকবে। তাই কবিতাগুলো প্রত্যেকটাই তোমাদেরকে টেক্সটগুলো পড়ে একটু বুঝে নিতে চেষ্টা করতে হবে, এবং প্রত্যেকটা কবিতার অ্যাটলিস্ট মর্মার্থটা তোমরা কিন্তু জেনে রাখবে। যাই হোক, শিশি 13 বা 13 পোর্শানের যে 2024-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো মোটামুটি এটাই। আমরা পরে আরও অন্যান্য পোর্শনগুলো নিয়ে, অন্যান্য পেপারগুলো নিয়েও আলোচনা করব। আমাদের আলোচনা পেতে এবং এই ধরনের আলোচনায় সংযুক্ত থাকতে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ জানাই।